হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। গুড ইভিনিং। আচ্ছা, হ্যাঁ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। আজকে একটা কারণের জন্য একটু লেট হলো, 15-20 মিনিট। তো আমরা এখন ক্লাসটা শুরু করি। আগের দিন কিছু হোম টাস্ক দিয়েছিলাম, ঠিক আছে? আগের দিন মানে প্রায় 15 দিন হয়ে গেছে। তো তাও তো মোটামুটি সকলে করেননি, মানে কয়েকজন আমাকে পাঠিয়েছেন। যারা পাঠিয়েছেন তাদের দেখেছি, কিন্তু সংখ্যা খুবই কম। ঠিক আছে, যারা পাঠিয়েছেন খুবই সংখ্যা কম, মানে 5 থেকে 6 জন হবে হয়তো। 15 দিন সময় ছিল, আমি বলেছিলাম যে ওই জন্যই আমি দিলাম 10টা মতো বাক্য, যে 15 দিন সময় আছে, তাহলে আপনারা করবেন। কারণ সেদিনকে প্র্যাকটিসও করিয়ে দেওয়া হয়েছে, তাও আপনারা করেননি অনেকে। এগুলো না করলে আপনাদের এই প্র্যাকটিসটা হবে না। যেটা শেখানো হচ্ছে সেটা প্র্যাকটিস করার জন্যই হোম টাস্ক গুলো দেওয়া হচ্ছে। তো সেটা একটু সময় নিয়ে, খুব জোর 15 থেকে 20 মিনিট লাগবে, বা আধ ঘন্টা। তো 15 দিনের মধ্যে একটু আধ ঘন্টা বার করা গেলে খুব ভালো হতো। ঠিক আছে, না হলে আপনার ওটা চর্চা হয়ে যেত একবার, যে কোথায় তৃতীয়া করতে হবে। বাচ্চ পরিবর্তন ছিল, এখানে তৃতীয়া হচ্ছে, এখানে প্রথমা হচ্ছে, এখানে ধাতুর রূপটি কিরকম হচ্ছে। তো এইরকম একটা যদি চর্চা হতো তাহলে সুবিধা হতো। না হলে তো 15 দিন আগে কি পড়া হয়েছে সেটা আর মাথায় থাকবে এখন, কারণ বিষয়টা আপনাদের কাছে নতুন। বাচ্চ পরিবর্তনের সব বিষয়গুলো, মানে যে রুলস গুলো আসছে সেগুলো নতুন আপনাদের কাছে সবটাই। তো তাহলে প্র্যাকটিসটা না করলে কিন্তু হবে না। ঠিক আছে, শুধু ক্লাসে শুনে কিছু হবে না। তাই সকলে হোম টাস্ক গুলো করার চেষ্টা করবেন। আচ্ছা স্যার, হ্যাঁ। সরি তো স্যার, আমি পারিনি না না, আসলে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা থাকলে কিছু নয়, কিন্তু মানে একটু করার চেষ্টা করলে ভালো। ঠিক আছে, আমি একদম। একজনের খাতাটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আচ্ছা যারা করেননি তারাও একটু বুঝে নিন, কোনো হ্যাঁ প্রবলেম স্যার, থাকলে, সেটা আর খুব যারা ভালো। করেছেন তারা মিলিয়ে নিন। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা হ্যালো। যাচ্ছে। হ্যাঁ স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তাহলে প্রথম বাক্য ছিল বালিকে গ্রন্থাগারান গচ্ছতঃ। বালিকে গ্রন্থাগারান গচ্ছতঃ। আচ্ছা, আমি বাংলায় বাক্যগুলো দিয়েছিলাম না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, বাংলায় দিয়েছি। বাংলা অক্ষরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক মিনিট। তো আচ্ছা, ঠিক আছে, এইটা দেখা, এখানে বাংলাগুলি লেখা আছে। তাহলে বাংলা বাক্য ছিল দুটি বালিকা গ্রন্থাগার গুলিতে যাচ্ছে। ঠিক আছে, দুটি বালিকা গ্রন্থাগার গুলিতে যাচ্ছে। তাহলে এখানে অনুবাদটা হবে বালিকে, দুটি বালিকা যেহেতু, বালিকে গ্রন্থাগার গুলিতে। তো গ্রন্থাগারানি হবে না, কারণ গ্রন্থাগার শব্দ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, রামও শব্দের মতো। তাহলে গ্রন্থাগার গুলিতে যাচ্ছে মানে গ্রন্থাগার হচ্ছে এখানে কর্ম। ঠিক আছে, যাওয়া ক্রিয়া বোঝালে আমরা জানি যেখানে যাচ্ছে সেটা হচ্ছে কর্ম হয়। তাহলে গ্রন্থাগার হচ্ছে কর্ম, কর্মে হয় দ্বিতীয়া বিভক্তি, এবং গ্রন্থাগার গুলিতে আছে তাই দ্বিতীয়ার বহুবচন হবে। তাহলে গ্রন্থাগারান, যেমন রামান হয় রামম রামৌ রামান, তেমন গ্রন্থাগারান। বালিকে গ্রন্থাগারান গচ্ছতঃ। ঠিক আছে, বালিকে গ্রন্থাগারান গচ্ছতঃ। স্যার, দন্তের ন না মধ্যের ন ওটা? দন্তন্য হবে। ঠিক আছে, প্রণাম স্যার।
হ্যাঁ প্রণাম। গ্রন্থাগারানটা দন্তন্য হবে, ঠিক আছে? যেমন রামানটা দন্তন্য হয়, তেমন গ্রন্থাগারানটাও দন্তন্যই হবে। তাহলে বালিকে গ্রন্থাগারান গচ্ছতঃ, যেহেতু বালিকে আছে দ্বিবচন, তাই গচ্ছতঃ। এর বাচ্য পরিবর্তন করলে কি হয়েছে? বালিকেটা বালিকাভ্যাম, তৃতীয়ার দ্বিবচন। গ্রন্থাগারানটা কি হবে? দ্বিতীয়া ছিল, গ্রন্থাগারাহা। হ্যাঁ প্রথমা হয়ে গেলে গ্রন্থাগারাহা, বালিকাভ্যাম গ্রন্থাগারাহা। আর গম্যন্তে। হ্যাঁ ধাতু আছে গম, তার সঙ্গে জফলা যুক্ত করলে গম্য আর আত্মনেপদী রূপ হবে। আর কর্মকে অনুসরণ করবে, কর্ম বহুবচন আছে গ্রন্থাগারাহা, তাহলে গম্যন্তে, বালিকাভ্যাম গ্রন্থাগারাহা গম্যন্তে, ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য হচ্ছে বালিকে গ্রন্থাগারান গচ্ছতঃ, কর্মবাচ্যে বালিকাভ্যাম গ্রন্থাগারাহা গম্যন্তে। এবার দ্বিতীয় বাক্য। স্যার বালিকাভ্যামের মটা কি এ হবে, পরে ব্যঞ্জন বর্ণ আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তো অনুস্বার হবে, হ্যাঁ ওটা অনুস্বার হবে। আর একটা হচ্ছে বালিকে শব্দের বটা হচ্ছে পেট কাটা হবে, বর্গীয় ব। বালক বালিকা এই শব্দগুলির বটা হচ্ছে বর্গীয় ব। সংস্কৃতে দুটি ব আছে, বর্গীয় ব, অন্তস্থ ব। তো এই বালিকে এই ক্ষেত্রগুলিতে বর্গীয় ব মানে পেট কাটা। বালিকে গ্রন্থাগারান গচ্ছতঃ বালিকাভ্যাম, ওই ভ্যামটা হচ্ছে অনুস্বার হবে যেহেতু পরে ব্যঞ্জন বর্ণ আছে। বালিকাভ্যাম গ্রন্থাগারাহা গম্যন্তে। স্যার হ্যাঁ বলুন। বটা, স্যার বটা পেট কাটা হবে যে ওটা কি ওখানে নিয়ম অনুসারে? না নিয়ম নেই ওটার। এবার যেমন শব্দ আছে, প্রত্যেক শব্দে আলাদা আলাদা হয়। যেখানে মেনলি সন্ধি টন্ধি হয়ে একটা শব্দের নিষ্পত্তি হয়েছে সেখানে অন্তস্থ ব হয়, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আর এমনি আচ্ছা। সিম্পল ক্ষেত্রে বর্গীয় ব হয়, বালক বালিকা। ও আচ্ছা, এখানে একটা প্রথম বটা তো পেট কাটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় বাক্য হচ্ছে শিক্ষকেরা বইটি পড়ছে। শিক্ষকেরা শিক্ষকাः পুস্তকম পঠন্তি, কর্তৃবাচ্য, ঠিক আছে? পরবাচ্য হবে শিক্ষকৈः পুস্তকম পঠ্যতে, পঠ্যতি নয় পঠ্যতে। পঠ্যতে। শিক্ষকৈः পুস্তকম পঠ্যতে, পুস্তক শব্দটা হচ্ছে নপুংসকলিঙ্গ, তাই পুস্তকমটা পুস্তকমই থাকবে। যদি গ্রন্থম করতেন তাহলে গ্রন্থ হয়ে যেত। গ্রন্থ শব্দটা আবার পুংলিঙ্গ, তাহলে শিক্ষকাः গ্রন্থম পঠন্তি এরকম বললে শিক্ষকৈः গ্রন্থः পঠ্যতে, এরকম বাক্য হতো। পুস্তকম আছে, পুস্তকমটা ফল শব্দের মধ্যে, তাই প্রথমাতেও ফলমই হচ্ছে, পুস্তকমই হচ্ছে। শিক্ষকৈः পুস্তকম পঠ্যতে, দ্বিতীয় বাক্য হয়ে গেল। তারপর তৃতীয় বাক্য, রাম ভাত খাচ্ছে। রামः অন্নম খাদতি, রাম ভাত খাচ্ছে, রামः অন্নম খাদতি। কর্তৃবাচ্য হলো, করবাচ্য কি হবে? রামেণ অন্নম খাদ্যতে, ঠিক আছে? ওকে, রামেণ অন্নম খাদ্যতে। অন্যম, অন্যমটা হ্যাঁ অন্নমটা নপুংসক এখানে, লিঙ্গ। হ্যাঁ অন্নটা নপুংসকলিঙ্গ। আমি পুংলিঙ্গ করেছিলাম। হ্যাঁ অন্নটা নপুংসকলিঙ্গ, ঠিক আছে? আমি স্যার ওটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম লেখাগুলো, লিখেছেন হয়তো। আচ্ছা আচ্ছা। স্যার গ্রন্থম, এটা তো আপনি বললেন পুংলিঙ্গ হবে, পুংলিঙ্গ শব্দ গ্রন্থः। তাহলে ওখানে গ্রন্থম মানে হচ্ছে চেঞ্জ হ্যাঁ। হয়ে। না চেঞ্জ হয়ে যদি আপনি গ্রন্থ শব্দ প্রয়োগ করেন তাহলে কর্মবাচ্যে গ্রন্থः পঠ্যতে এরকম লিখতে হবে। হ্যাঁ আমি সেটাই ভাবছি। হ্যাঁ। ঠিক আছে স্যার। রামः অন্নম খাদতি, রামেণ অন্নম খাদ্যতে। হুম। তারপর 4 নম্বর বাক্য, মানুষগুলি সিনেমা দেখছে। মানুষগুলি নরাহা বা মনুষ্যাহা। সিনেমা চলচ্চিত্রম, চলচ্চিত্রম, ঠিক আছে? দুটো চ হবে, চলচ্চিত্রম নয় চলচ্চিত্রম, চলচ্চিত্র। তাহলে চলচ্চিত্রম পশ্যন্তি, নরাহা বা মনুষ্যাহা চলচ্চিত্রম পশ্যন্তি।
নরৈহি। স্যার হ্যাঁ জনাহা বলুন। হবে তো না স্যার? হ্যাঁ হ্যাঁ, জনাহা, জনাহা হতে পারে। জনাহা, মনুষ্যাহা, নরাহা। মানবাহা। হ্যাঁ, মানবাহা। যে কোনো পর্যায়বাচী শব্দ প্রয়োগ করা যেতে পারে, অকারান্ত হলে নরাহা এরকম হবে। নরাহা, জনাহা, মানবাহা, মনুষ্যাহা। চলচ্চিত্রম পশ্যন্তি, বহুবচন আছে তাই পশ্যন্তি। আর কর্মবাচ্য করলে নরৈহি চলচ্চিত্রম, চলচ্চিত্র শব্দ হচ্ছে নপুংসকলিঙ্গ। দৃশ্যতে। হ্যাঁ, দৃশ্যতে হবে, তি করেছেন ইনি, তো দৃশ্যতে হবে। নরৈহি চলচ্চিত্রম দৃশ্যতে। 5 নম্বর বাক্য, রাধুনী আজকে ডাল রান্না করছে। রাধুনী পাচকः, আজকে অদ্য। পাচকः অদ্য সুপম পচতি। ডাল মানে স্যুপ বলা হয়েছিল নপুংসকলিঙ্গ, এই পুংলিঙ্গ। তো পাচকः অদ্য সুপম পচতি। এটার, স্যার সুপম, হ্যাঁ বলুন। স্যার সুপম, সুপান, হ্যাঁ, সুপম হবে না স্যার, সুপান। না, এটা তো ডাল মানে ওই একটা একবচনেই, জাতি অর্থে একবচনেই এখানে প্রয়োগ করা হচ্ছে, ডাল। ও আচ্ছা আচ্ছা, এটা তো বুঝতে পেরেছি। পাচকः अद्य सूपं पचति। পাচকেন অদ্য সুপঃ পচ্যতে। তো পাচকেনটা মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, ঠিক আছে? স্যার পাচকেনটা, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি লিখেছি পাচিকা দিয়ে। হ্যাঁ, সেটাও হবে পাচিকা, তাহলে ঐদ্য পাচিকয়া হবে। হ্যাঁ পাচিকয়া ঐদ্য সুপাহা তাহলে এটা হবে হ্যাঁ, সুপমটা কি হয়ে যাবে তখন স্যার? সুপহ। সুপম হয়ে গেলে সুপহ, হ্যাঁ, সুপহ এরকম। হবে, সুপহ পচ্যন্তে। পচ্যতে, সুপহ হয়ে গেলে এক বচন হয়ে গেলে পচ্যতে। আচ্ছা হ্যাঁ পচ্যতে হয়ে যাবে তখন, এটা ভুল হয়েছে আমার। তাহলে পাচকেন বা পাচিকয়া, পাচকः অথবা পাচিকা, মহিলা রাধুনী হলে পাচিকা। পাচকः অথবা পাচিকা অদ্য সুপম পচতি। আর পাচকেন, দন্তন্য কিন্তু মূর্ধন্য নয়, ঠিক আছে? দন্তন্য। তো পাচকেন অথবা পাচিকয়া, পাচিকা করলে পাচিকয়া অদ্য সুপহ, সুটা দীর্ঘ, সুপহ পচ্যতে। পাচকেন অথবা পাচিকয়া অদ্য সুপহ পচ্যতে। 6 নম্বর বাক্য, আমি গানগুলি গাইছি। অহম সঙ্গীতানি গায়তি হবে না, অহম হলে কি হবে? গায়ামি। 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 উত্তম পুরুষের এক বচন, অহম এক বচন আছে তাই গায়ামি হবে। অহম সঙ্গীতানিও করতে পারেন, আবার শুধু গীতানিও করতে পারেন। অহম গীতানি গায়ামি অথবা অহম সঙ্গীতানি গায়ামি বলা যেতে পারে। গায়ামি, ঠিক আছে? অহম সঙ্গীতানি গায়ামি বা অহম গীতানি গায়ামি। এর বাচ্য পরিবর্তন করলে ময়া, অহমটা ময়া হয়ে যাবে, ঠিক আছে? ময়া। সঙ্গীতানি বা গীতানিটা যেহেতু নপুংসকলিঙ্গে বহুবচন, সেটা মানে দ্বিতীয়ার বহুবচনও যা, প্রথমার বহুবচনও তাই। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। তাহলে ওটা গীতানিতে গীতানি থাকবে, সঙ্গীতানি বা গীতানিতে গীতানি থাকবে। তাহলে ময়া সঙ্গীতানি অথবা গীতানি। এখানে ধাতুর রূপটা একটু আলাদা হবে। স্যার গীত শব্দটা ক্লিবলিঙ্গ। হ্যাঁ, ক্লিবলিঙ্গ, গীতম। স্যার আমি লিখেছি গাইয়ন্তে। না, ধাতুটা হবে ই অন্তে। ওটা একটা ও প্রক্রিয়া করে গয় দীর্ঘ ই হয়ে যায়। আচ্ছা এরকম কিছু কিছু ব্যতিক্রম আছে যেখানে গি অন্তে হয়ে যাবে, গি অন্তে, গয় দীর্ঘ ই, অন্তস্থ দন্ত নয়তো একা, গি অন্তে। ময়া সঙ্গীতানি অথবা গীতানি গি অন্তে, ঠিক আছে? গয় দীর্ঘ ই, অন্তস্থ দন্ত নয়তো একা, গি অন্তে। অহম গীতানি গায়ামি, ময়া গীতানি গীয়ন্তে হয়ে গেল।
7 নম্বর বাক্য, তুমি গঙ্গা দেখছো। ত্বম গঙ্গাম, কি লিখেছে বোঝা যাচ্ছে না, যাই হোক এটা কি হবে? পশ্যসি। হ্যাঁ, পশ্যসি। পশ্যসি হবে, পশ্যসি। ত্বম গঙ্গাম পশ্যসি। পশ্যসি। আর এটার বাচ্য পরিবর্তন করলে ত্বয়া তয়া গঙ্গা গঙ্গা দৃশ্যতে। দৃশ্যতে। ত্বয়া গঙ্গা যেহেতু কর্ম, তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে গঙ্গা দৃশ্যতে। ত্বয়া গঙ্গা দৃশ্যতে। 8 নম্বর বাক্য, পুত্রের পিতা পুত্রেরা পুত্রেরা। হ্যাঁ, পুত্রেরা পিতাকে সেবা করছে। পুত্রাহা জনকম সেবন্তে। সেব ধাতু আত্মনেপদী, তাই তো? তাই সেবন্তে রূপটা হচ্ছে, সেবন্তী কিন্তু হবে না। সেবন্তে। পুত্রাহা জনকম সেবন্তে, এটা পিতরম করেছি স্যার। হ্যাঁ, পিতরম করলেও হবে। পিতৃ শব্দ পিতরম। হ্যাঁ। পুত্রাহ জনকম অথবা পিতরম সেবন্তে। এটা বাচ্য পরিবর্তন করলে পুত্রৈহি জনকহ, অথবা যদি পিতরম করে থাকেন তাহলে হবে পিতা, এক বচনে বা প্রথম আর এক বচনে পিতা হবে, ঠিক আছে? তাহলে পুত্রৈহি জনকহ অথবা পিতা হ্যাঁ, সেব্যতে। স্যার আমি এটা সেপিয়াতে প্রথমে লিখেছিলাম, আবার ইওটা বাদ দিলাম, কারণ এটা আত্মনেপদী হওয়াতে মনে করেছে যে অন্তস্থীয়টা হবে না। হ্যাঁ, আত্মনেপদী হোক আর পরস্পরপদী হোক, তাহলে করবাচ্য ইওটা মানে যোগই হবে না, অন্তস্থ হবেই অন্তস্থ হবেই। হবেই, যে হ্যাঁ। ধাতুই হোক, সেটা আত্মনেপদী বা পরস্পরপদী ধাতু মাত্রে এই অন্তস্থটা যোগ হবে এটা পরবাচ্য। একটু ডাউট ছিল, সেই জন্য এটা আবার ফ্লুইড দিয়ে আবার মুছলাম যে বাড়িতে দেওয়ার সময়। ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে পুত্রাহা জনকম। হ্যাঁ বলুন। স্যার ওই প্রথম যেটা কর্তৃবাচ্য সেবন্তে, ওটা তো আত্মনেপদী। হ্যাঁ, আত্মনেপদী। আর তাহলে পরের সেব্যতে যেটা, ওটা লিখেছি সেব্যতে, কিন্তু ওটা তাহলে কি, ওটা পরস্মৈপদী না আত্মনেপদী? না, ওটাও আত্মনেপদী। করবাচ্য ভাববাচ্যে আর সব জায়গাতেই আত্মনেপদী হয়। যে কোনো ধাতু করবাচ্য ভাববাচ্যে ব্যবহার হলে আত্মনেপদী হয়ে যায়, সকল ধাতু, ঠিক আছে? আচ্ছা, তা স্যার সেব ধাতুর কি পরস্মৈপদী রূপ নেই? না, রূপ নেই। আচ্ছা। আচ্ছা, হয়ে গেল। তারপর 9 নম্বর বাক্য, মাছগুলি নদীতে খেলা করছে। ঠিক আছে? মিনাহা অথবা মৎস্যাহা। ঠিক আছে? মৎস্য শব্দ অকারান্ত পুংলিঙ্গ অথবা মিন শব্দ অকারান্ত পুংলিঙ্গ, এবং মিনাহা হতে পারে, মৎস্যাহা হতে পারে। নদীতে, তাই নদীটা হচ্ছে অধিকরণ, ঠিক আছে? হ্যাঁ লিখেছিলাম। হ্যাঁ স্যার, অধিকরণ। হ্যাঁ, তাহলে নদ্যাম হচ্ছে, নদ্যাম। মিনাহা নদ্যাম ক্রীড়াম কুর্বন্তি, এটাও করা যেতে পারে, অথবা ক্রীডন্তি ডাইরেক্ট করা যেতে পারে, ক্রীডন্তি। ঠিক আছে? সাক্ষাৎ ক্রীড ধাতু প্রয়োগ করে মিনাহা নদ্যাম ক্রীডন্তি। তাহলে স্যার সপ্তমীটার, ও এই জন্য মানে মনে করেছে ভুল হয়েছে। সপ্তমীটা স্যার কোন বচনে করব ওখানে, তাহলে কর্মকারক হয়ে? কর্মকারকে কর্তা কর্ম ছাড়া আর কারোর পরিবর্তন হয় না, আর কোনো সবগুলো একই থাকে যাবে, কি থাকে। তাহলে মিনাহি নৈদ্যাম ক্রীড়িয়ন্তে। হ্যাঁ, ক্রীড়িয়তে। ক্রীড্যতে। হ্যাঁ বানানটা হ্যাঁ। স্যার? ক্রীড্যতে কয় রফলা দীর্ঘই ডয় জফলা তয়েকা। ক্রীড্যতে। স্যার এটা কর্মবাচ্যে কি হবে স্যার? মিনৈহি। মিন, আপনি যদি করে থাকেন বাক্য মিনাহা নদ্যাম ক্রীডন্তি, হ্যাঁ তাই করেছি। তাহলে মিনৈহি নদ্যাম ক্রীড্যতে। ক্রীড্যতে কয় রফলা দীর্ঘই। এটা এটা ক্রীড্যতে এটা লিখেছি স্যার, এটা নদ্যম কেন হচ্ছে? না, নদ্যামটা তো আছে আপনার অধিকরণ কারক, তো অধিকরণ কারকে কোনো চেঞ্জ হবে না। ও আচ্ছা 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 আচ্ছা। শুধুমাত্র কর্তা আর কর্মকে নিয়েই কাজ হয়, এইসব মানে চেঞ্জ গুলো যত হবে কর্তা আর কর্মেতে, বাকিগুলিতে কোনো হাত দেওয়া যাবে না। ও যা আচ্ছা আছে আচ্ছা। তাই আমি হ্যাঁ আমি ভেবেছি স্যার ওটা মানে কর্মকারক করে করতে হবে, সেজন্য এটা ওটা মানে প্রথমে কিছু করেছি। না, ওটা যে কোনো সম্প্রদান কারক থাকুক, করণ কারক থাকুক, ঠিক আছে, অপাদান কারক থাকুক, ওগুলো কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসে যাবে। ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে স্যার যে ক্রিয়াতে যে হচ্ছে মানে সিঙ্গুলার হয়ে গেল তো,
হ্যাঁ তাহলে এবারে এটা কর্মকে ফলো করে হওয়া উচিত। হ্যাঁ এইটা তো এই এই বাক্যটা বাক্যে তো একটু কর্মই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই কর্ম বাক্যে নেই। কর্ম নেই, ঠিক আছে, এটা ভাব বাচ্চা হয়ে গেছে, ভাব বাচ্চা কোনো পড়ানো হয়নি, হ্যাঁ, ঠিক আছে, এটা ভাব বাচ্চা হয়ে গেলো, কিন্তু আপনি যদি তাহলে এই যে এক বচন ক্রীড়াম যে হলো এটা কুর্বন্তী দিয়ে কাকে, প্রয়োগ করেন, হ্যাঁ তাহলে হতো, কিন্তু আমি বলছি এই যে এক বচনটা যেভাবে হলো, আমরা হ্যাঁ করেছি সেটা ক্রিয়াতে, আমি ভাব এক বচনটা বাচ্চে, কাকে ফলো করে হলো? হ্যাঁ সেটা আমি ভাব বাচ্চে আলোচনা করবো এক্ষুনি, এটা শেষ করার পর, তখন ওই ভাব আচ্ছা, বাচ্চতে এইটা আসবে, ঠিক আছে, তো এটা তখন বলে দিচ্ছি। তো আপনি যদি ক্রীড়াম কুর্বন্তী দিয়ে করেন তাহলে কর্ম থাকছে, সেখানে হয়ে যাবে হ্যাঁ তাহলে তো মিনহি ঠিক আছে। নদ্যাম হ্যাঁ ক্রীড়া হ্যাঁ, ওটা তো ক্লিয়ার। ক্রিয়তে। হ্যাঁ হ্যাঁ ওটা ক্লিয়ার। ঠিক আছে, তো ওটা কেন এক বচন হচ্ছে সেটা আমরা ভাব বাচ্চতে ওই ব্যাপারটা আসবে, তখনই আলোচনা করছি, ঠিক আছে। স্যার হ্যাঁ আমি বলুন। না স্যার ক্রিয়ান্তে বানানটা লিখতে পারছি না। আচ্ছা, ক্রীড়ান্তে বানানটা, তাই তো, আমি দ দিয়ে হবে স্যার, দ দ ইয়। না, ড ড ট ঠ ও ড, আচ্ছা, ও ক্রীড়া ও আচ্ছা, যদি তাহলে বলেন, হচ্ছে, তাহলে হয়েছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। তারপর শেষ বাক্য, 10 নম্বরটাই শেষ, তাই তো, হ্যাঁ শেষ বাক্য, তোমরা আমাদের দেখছো, তোমরা ইউয়ম আমাদের অসমান, তাই তো, আমাদেরটা অসমান হবে, অসমান শব্দের অসমান। কর্মে কর্মকারক যেহেতু আমরা, তো দ্বিতীয়ার বহুবচন অসমান, ইউয়াম অসমান, কি হবে, পশ্চাৎ। পশ্চাথ, ইউয়াম অসমান পশ্চাথ, এটা হচ্ছে কর্তৃবাচ্য, ইউয়াম আছে, তাই ধাতুরূপটা হবে মধ্যম পুরুষের বহুবচন, ইউয়ামটা হচ্ছে বহুবচন, যুষ্মৎ শব্দের বহুবচন, তাই যুষ্মৎ শব্দ প্রয়োগ আছে মানে মধ্যম পুরুষ হবে, আর বহুবচন আছে মানে বহুবচন হবে, তো ইউয়াম অসমান পশ্চাথ। তার বাচ্য পরিবর্তন করলে হবে, ইউয়ামটা হয়ে যাবে ইউষ্মাভিহি, অসমানটা কি হয়ে যাবে, বয়ম। বয়াম হয়ে যাবে, আর দৃশ্যামহে। হ্যাঁ দৃশ্যাম। আর দৃশ্যামহে, যেহেতু কর্ম বয়ম, তাই বয়মকে অনুসরণ করে দৃশ্যামহে, ইউষ্মাভিহি বয়ম দৃশ্যামহে, ঠিক আছে। তো এই গেল আমাদের বাক্য। আরো কিছু আর জিজ্ঞাসা আছে? স্যার আমি অনেকগুলো ক্লাস মিস করে গেছি, সুতরাং আপনার এই টাস্কগুলো আমি মিস করে গেছি, কিছুই করতে পারিনি। আমি ইউটিউব থেকে ডাউনলোড করে আমি সব নতুন করে করছি, তারপর আপনাকে দিতে পারবো স্যার, আচ্ছা, একটু আমাকে মার্জনা করবেন। ঠিক আছে, আমি বাইরে চলে গেছিলাম আর কিছুই করতে পারিনি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, নাম প্রেজেন্টটা করে নিচ্ছি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, আছি, প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে। শাকিলা খাতুন, ইয়েস স্যার। সাধন কুমার দে, হ্যাঁ স্যার আছি। আচ্ছা, দেবদীপ মন্ডল, হ্যাঁ স্যার আছি। আচ্ছা, শতায়ু রায়, সঙ্গীতা বিশ্বাস, ইয়েস স্যার। অপাবৃতা দাস, তথাগত ব্যানার্জি, হ্যাঁ আছি স্যার। দীপালি রুহিদাস,
সুজয় চক্রবর্তী, স্মরণিকা সমাদ্দার, প্রিয়াঙ্কা সাহা, শুভঙ্কর পাল, সায়ন মণ্ডল, প্রফুল্ল মণ্ডল, রামতনু চট্টোপাধ্যায়, আছি, ইয়েস স্যার। শুভদীপ জানা, অন্তলিকা হাঁসদা, আছি স্যার। শ্রুতি চাকি, নির্মল ঘোষ, আছি স্যার। অরূপ কর, আছি স্যার। চুমকি বিশ্বাস, স্যার ইয়েস স্যার। বিশ্বনাথ বাসু, উপস্থিত। আচ্ছা, কে বাদ গেল? হ্যাঁ, অনিতা বৈরাগী। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আগের দিন আমরা কর্তৃবাচ্য এবং সেখান থেকে কিভাবে কর্মবাচ্য করে যেগুলো দেখেছিলাম। এরপর আরেকটি বাচ্য আছে ভাববাচ্য, ঠিক আছে? সেইটার বিষয়ে একটু আজকে আলোচনা করা হবে। কিছুই নেই, আমরা কর্মবাচ্য শিখিয়েছি মানে ভাববাচ্যও শিখিয়েছি, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু বলা হবে। স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তাহলে কর্তৃবাচ্যে কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্ম প্রধান, এই দুটি আমরা দেখেছি। কর্তৃবাচ্যের কি কি বৈশিষ্ট্য, কর্মবাচ্যের কি কি বৈশিষ্ট্য। এরপর যেটা আসছে এটা হচ্ছে ভাববাচ্য। ভাব মানে হচ্ছে ক্রিয়া, যে ক্রিয়াটা করা হচ্ছে সেটাকে ভাব বলা হচ্ছে। যেমন রাম বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে এই গমন যে ক্রিয়া, সেই ক্রিয়াটাকে ভাব বলা হচ্ছে। রাম ভাত খাচ্ছে, খাওয়া রূপ যে ক্রিয়া, এই ক্রিয়াটাকে ভাব। তো ভাববাচ্য মানে এখানে ক্রিয়া অথবা ভাব হচ্ছে প্রধান, ঠিক আছে? তো ভাববাচ্য কখন হবে এটা আমরা একটু লজিক্যালি ভাবলেই বুঝতে পারবো। কর্তৃবাচ্য থেকে আমাকে চেঞ্জ করতে গেলে দুটি বাচ্যে চেঞ্জ সম্ভব, একটা হচ্ছে কর্মবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য। তো কর্মবাচ্যের বৈশিষ্ট্য কি, যেখানে কর্ম প্রধান সেটা কর্মবাচ্য হবে। তার মানে এর থেকে এটা বোঝা যাচ্ছে যে কর্মবাচ্য মানে সেখানে অবশ্যই কর্ম থাকবে, তাই তো? যদি কর্ম নাই থাকে বাক্যে, তাহলে কর্মকে প্রধান কিভাবে করা হবে? যার কোনো অস্তিত্বই নেই সে আবার প্রধান, এরকম বলা তো সম্ভব না। কর্ম থাকবে তখনই সেই কর্ম প্রধান হবে, এটাই স্বাভাবিক। তাই কর্মবাচ্যে কোনো বাক্যের পরিবর্তন হচ্ছে মানে বুঝতে হবে সেই বাক্যে অবশ্যই কর্ম আছে, নাহলে কর্মবাচ্যে পরিবর্তনই সম্ভব না। স্পষ্ট? তাহলে এর থেকে কি আমরা সারাংশ পেলাম? যে বাক্যে কর্ম আছে তার কর্মবাচ্যে পরিবর্তন হবে, যে বাক্যে কর্ম নেই তার ভাববাচ্যে পরিবর্তন হবে। কর্ম থাকলে কর্মবাচ্যে পরিবর্তন,
কর্ম না থাকলে ভাব বাচ্চে পরিবর্তন। ঠিক আছে, তো কর্ম থাকে না এইরকম কি কি অবস্থা হতে পারে? বলছে এইরকম দু প্রকারের ধাতু হতে পারে। একটা হচ্ছে অকর্মক ধাতু, যে ধাতুর কর্ম সম্ভাবী না। ঠিক আছে, ধাতুকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সকর্মক, একটা হচ্ছে অকর্মক। সকর্মক কাকে বলে? যে ধাতুর কর্ম সম্ভব। যেমন রাম বিদ্যালয়ে যাচ্ছে, এখানে বিদ্যালয়টা হচ্ছে কর্ম। রাম ভাত খাচ্ছে, তাহলে খাওয়া খাদ ধাতুর কর্মকে ভাত। রাম চাঁদ দেখছে, দেখার কর্মকে চাঁদ। ফলে এই ধাতুগুলো হলো সকর্মক, কারণ এইগুলির কর্ম সম্ভব। কিছু ধাতু আছে অকর্মক, যাদের কর্ম সম্ভব না। রাম হাসছে, এটার কোনো কর্ম সম্ভব না, কি হাসছে বা এরকম কিছু বলা যেতে পারে না। রাম নাচ করছে বা রাম নাচছে, তো নাচার কোনো কর্ম হতে পারে না। ঠিক আছে, স্যার নাচটাই তো কর্ম একটা। হ্যাঁ নাচটা কর্ম, নাচটা ক্রিয়া। সংস্কৃতে ক্রিয়া আর কর্ম কিন্তু আলাদা জিনিস। ওকে স্যার। আমরা বাংলাতে কর্ম মানেই ক্রিয়া, এটাকে কাজ যেটা বলি, কাজ তারই ক্রিয়া বলি, কর্ম বলি। কিন্তু সংস্কৃতে ক্রিয়া কর্ম আলাদা জিনিস। ক্রিয়া মানে হচ্ছে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে, আর কর্ম হচ্ছে একটা কারক। কর্তা যেমন একটা কারক, কর্ম তেমন একটা কারক। ঠিক আছে, অবজেক্ট, ইংলিশে অবজেক্টটাকে সেটাই কর্ম বলা হয়, আর ভার্ব হচ্ছে ক্রিয়া। তো নাচছে, এই নাচ ক্রিয়ার কোনো কর্ম নেই। ঠিক আছে, তো এই ধাতুগুলি হলো নাচা, হাসা, এরকম আরো কিছু ধাতু আছে। এই ধাতুগুলো হচ্ছে অকর্মক। ঠিক আছে, কারণ এদের কর্ম সম্ভব না। রাম হাসছে, রাম নাচছে, রাম এরকম আর কি হতে পারে, কাঁদছে। ঠিক আছে, তো এইগুলোর কোনো কর্ম নেই। রাম হচ্ছে, ঠিক আছে, হওয়া ক্রিয়াটাও কিন্তু অকর্মক, ভবতি যেটা বলি এটা অকর্মক। ঠিক আছে, তো এই ধাতুগুলো হলো অকর্মক ধাতু। তাহলে এই ধাতুগুলো যে বাক্যে আছে, সেই বাক্যে তো কর্ম থাকবে না। তাহলে সেই বাক্যের যখন আমরা পরিবর্তন করতে চাইব, তাহলে তার কর্মবাচ্যে পরিবর্তন সম্ভব না, যেহেতু কর্মই নেই। তাই জন্য সেই বাক্যের ভাববাচ্যে পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে কি পেলাম? অকর্মক ধাতুর ভাববাচ্যে পরিবর্তন হয়, অকর্মক ধাতুর। আর কিরকম ধাতুর ভাববাচ্যে পরিবর্তন হয়? আর একটা ধাতু বলছে অবিবক্ষিত কর্মক ধাতু। একটা হলো যে অকর্মক ধাতু, আর একটা বলা হচ্ছে অবিবক্ষিত কর্মক ধাতু। সেটা আবার কি? সেটা বলছে যে ধাতুর কর্ম সম্ভব কিন্তু বাক্যে কর্মের বিবক্ষা করা হয়নি, কর্মের উল্লেখ করা হয়নি, কর্মটা উহ্য আছে, সেই ধাতুকে বলা হয় অবিবক্ষিত কর্ম। ঠিক আছে, অকর্মক মানে কি? যার কর্ম সম্ভবই না। অবিবক্ষিত কর্মক মানে কি? যার কর্ম সম্ভব কিন্তু বাক্যে কর্মটার উল্লেখ করা হয়নি। এটা হচ্ছে পার্থক্য। যেমন রাম ভাত খাচ্ছে, ফলে খাদ ধাতু বা খাওয়া ক্রিয়া তার কর্ম সম্ভব, ভাতটা হচ্ছে কর্ম। কিন্তু আমি যদি ইচ্ছা হলো যে আমি জাস্ট বাক্য প্রয়োগ করবো রাম খাচ্ছে, আমরা এরকম প্রয়োগ করি, রাম খাচ্ছে, রাম দেখছে, তাহলে এই বাক্যে রাম খাচ্ছে, রাম খাদতি, এই বাক্যে কোনো কর্ম আছে? হ্যাঁ, না, এখানে কর্ম তো নেই। নেই, না। কিন্তু কর্ম কর্তা সম্ভব। আছে আর ক্রিয়া আছে। কর্ম সম্ভব তো, এমন তো নয় কর্ম সম্ভবই না। হ্যাঁ। কর্ম আছে কিন্তু উহ্য আছে, বাক্যে কর্মের প্রয়োগ নেই। তাই এই রকমের ধাতুগুলিকে বলা হবে অবিবক্ষিত কর্মক ধাতু। ঠিক আছে, যে ধাতুর কর্মের অবিবক্ষা হয়েছে, বলা হয়নি, জাস্ট সম্ভব কিন্তু বলা হয়নি, তাকে বলা হবে অবিবক্ষিত কর্মক ধাতু। সেই রকম ধাতুরও কিন্তু ভাববাচ্যে প্রয়োগ হবে। কারণ
কর্ম নেই অবভিয়াসলি, তাহলে কর্মবাচ্য সম্ভব নয়। কর্মধাতু হতে পারে কিন্তু এখন তো কর্ম নেই, তাহলে কর্মবাচ্য পরিবর্তনটা কিভাবে হবে? রামহ খাদতি, এই বাক্যটার কর্মবাচ্য পরিবর্তন সম্ভবই না, কারণ কর্মই তো নেই। তাই জন্য এই ধরনের ধাতুগুলোরও ভাববাচ্যে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে কি এলো? অকর্মক ধাতুর এবং অবিবক্ষিত কর্মক ধাতুর ভাববাচ্যে প্রয়োগ হয়। ঠিক আছে, আর সকর্মক ধাতু হলে কর্তৃবাচ্য থেকে পরিবর্তন করতে চাইলে কর্মবাচ্য পরিবর্তন হয়, অকর্মক বা অবিবক্ষিত কর্মক হলে ভাববাচ্য হয়। ঠিক আছে, স্পষ্ট? এখান অবধি কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কখন ভাববাচ্য হয় সেটা আমরা এখন দেখলাম। এবার ভাববাচ্যের কি কি নিয়ম আছে, ভাববাচ্যের কি কি বৈশিষ্ট্য, সেটা খুবই সহজ, কারণ কর্মবাচ্যের যা বৈশিষ্ট্য সেটাই ভাববাচ্যের বৈশিষ্ট্য। কি? কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হচ্ছিল, এখানেও সেম, ভাববাচ্যেতেও কর্তায় তৃতীয়া হবে। ঠিক আছে, ভাববাচ্যে কর্তায় তৃতীয়া হয়। কর্ম যেহেতু নেই, তাই কর্মে কি বিভক্তি হবে তার আলোচনার প্রসঙ্গই উঠছে না, কর্মের অস্তিত্বই নেই এখানে, তাহলে কর্মের কোনো আলোচনা হবে না। তাহলে কি থাকলো এখানে? কর্তা আর ক্রিয়া। কর্ম যেহেতু নেই, বাকি যে কারকগুলি আছে সেগুলোর তো কোনো চেঞ্জ হবে না, আগেই বলা হয়েছে। তাহলে কার কার চেঞ্জ হবে? কর্তার এবং ক্রিয়ার, ক্রিয়াপদে। কর্তার কি চেঞ্জ হবে? কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হচ্ছিল, সেটা ভাববাচ্যে এলে তৃতীয়া হয়ে যাবে। আর ক্রিয়াপদের কি চেঞ্জ হবে? ক্রিয়াপদেরও সেই কর্মবাচ্যের মধ্যেই চেঞ্জ হবে। কি হবে? মূল ধাতুর সঙ্গে একটা অন্তস্থ জ যুক্ত হবে এবং ধাতুর আত্মনে পদে প্রয়োগ হবে। ঠিক আছে, মূল ধাতুর সঙ্গে অন্তস্থ যুক্ত হবে এবং ধাতুর আত্মনে পদে প্রয়োগ হবে। এবার প্রবলেমটা হচ্ছে তাহলে কোন বচনে হবে? কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তাকে ফলো করছিল, ফলে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হচ্ছে। রামহ হলে খাদতি, রামৌ খাদতহা, অহম হলে খাদামি, ত্বম হলে খাদসি। কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ করছিল, কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করছিল। কর্ম যদি গ্রন্থ হয় তাহলে পঠ্যতে, গ্রন্থও হলে পঠ্যেতে, অহম হলে দৃশ্যে, ত্বম হলে দৃশ্যসে। তো কর্মকে ফলো করছিল। ভাববাচ্যে কাকে ফলো করবে? ভাববাচ্যে ক্রিয়া, ভাব মানে ক্রিয়া, তো ক্রিয়া এখানে প্রধান, কিন্তু ক্রিয়াপদই আবার নিজেকে কি করে ফলো করবে? তাই এখানে ক্রিয়া কাউকে ফলো করে না। তাহলে কাউকে ফলো করে না তো কাকে তো একটা অনুসরণ করতেই হবে, না হলে হবে কি করে? তাই তো? তাহলে কি হবে? তখন বলা হচ্ছে তাহলে ডিফল্ট, তোমার কাছে এখন কোনো অপশন নেই। 9টা রূপ আছে, ধরুন লট লগারের 9টা রূপ আছে, ধাতুর 9টা রূপ। 9টা রূপের মধ্যে কোন রূপটা বসবে এটার নির্ণয়ের কোনো পন্থা নেই ভাববাচ্যে। অন্যান্য বাচ্যগুলিতে পন্থা আছে। কর্তৃবাচ্যে কি আছে? রামহ হলে প্রথম পুরুষের একবচন বসবে, রামৌ হলে প্রথম পুরুষের দ্বিবচন বসবে, অহম হলে উত্তম পুরুষের একবচনের রূপটা বসবে, ত্বম হলে মধ্যম পুরুষের একবচনের রূপটা বসবে। এরকম কর্মবাচ্যেও সেম, কিন্তু ভাববাচ্যে এইরকম করে নির্ণয় করা যাচ্ছে না। তাহলে বাই ডিফল্ট কোনটা হওয়া উচিত? একদম ফার্স্ট এরটা, কারণ এরকম আমাদের বলা হয় প্রথমাতিক্রমণে মানা ভাবাত। আপনার কাছে যদি কোনো বিশেষ মানে কোনো কারণ না থাকে, তাহলে আপনার যেটা সবচেয়ে কাছে, সবচেয়ে প্রথম, সেটাই আপনি নেবেন। ঠিক আছে, আপনার কাছে 4টে পেন আছে, 4টে পেনই ভালো লেখে, 4টে পেনই ধরুন নীলকালি, আপনার নীলকালির পেন দরকার, তাহলে আপনি ফার্স্ট পেনটাই নেবেন। 4টে পেন সেম, একদম সেম দেখতে, একদম সেম কালি পড়ে, সেম আপনার মানে আপনি ব্যবহার করলে 4টেতেই সেম ফিলিং পাবেন। তো আপনি কোনটা নেবেন? প্রথমটাই নেবেন। সাধারণভাবে এটাই হয়, প্রথমাতিক্রমণে মানা ভাবাত, এরকম একটা বাক্য আছে।
প্রথম মানে বিশেষ কোনো কারণ না থাকলে, যদি আপনার হ্যাঁ প্রথম পেনটা ভালো লেখে না, তাহলে আপনি অবশ্যই সেকেন্ড পেনটা নেবেন। কিন্তু চারটে পেনই যদি সেম লেখে, সেম কালার, সেম সবকিছু, তাহলে অবশ্যই প্রথমটাই আপনি নেবেন। সেই রকম যেহেতু এখানে কোনো রূপ নির্ণয় করা সম্ভব হচ্ছে না, তাহলে প্রথম রূপটা বসবে সব সময়। প্রথম রূপ কি? প্রথম পুরুষের একবচন। এটাই প্রথম রূপ। 9টা রূপের মধ্যে ফার্স্ট রূপ কোনটা? প্রথম পুরুষের একবচন। তাহলে সব সময় ভাববাচ্য হবে মানেই ক্রিয়াপদে প্রথম পুরুষের একবচন হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সব সময়, ঠিক আছে, ভাববাচ্য হচ্ছে মানেই ক্রিয়াপদে প্রথম পুরুষের একবচন। চোখ বন্ধ করে প্রথম পুরুষের একবচন করে দিতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ভাববাচ্য। এবার উদাহরণ কি আছে? উদাহরণ সহজই আছে। রামঃ ভবতি, এটা হচ্ছে অকর্মক ধাতুর উদাহরণ। রামঃ ভবতি, রাম হচ্ছে, রাম হয়, এরকম অর্থ। তো এখানে কর্তায় কি হবে? তৃতীয়া, তাহলে রামেণ। আর ভবতিটা কি হয়ে যাবে? মূল ধাতু কি? ভূ। অন্তঃস্থ যুক্ত হলে ভূয়, আর প্রথম পুরুষের একবচন হবে ভূয়াতে। রামেণ ভূয়াতে। ঠিক আছে? এরকম যদি বলি রামঃ পঠতি, এটা অবিবক্ষিত কর্মক ধাতু। রামঃ পঠতি, এটা অবিবক্ষিত কর্ম, মানে কর্ম সম্ভব কিন্তু বাক্যে প্রয়োগ করা হয়নি, তাই এটারও ভাববাচ্যেই পরিবর্তন হবে। রামঃটা রামেণ, পঠতিটা পঠ্যতে। পঠতিটা হয়ে যাবে পঠ্যতে। রামেণ পঠ্যতে। এই হয়ে স্যার গেল একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলছি যে ধরুন কর্ম আছে বাক্যে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রেও ভাববাচ্যে করা কি সম্ভব? বাক্যে কর্ম আছে না, সেক্ষেত্রে ভাববাচ্য তো হবে না। কিন্তু ধরুন আমি বলছি এক্সাম্পল দিয়ে, যে ধরুন রাম বইটি পড়ছে, হ্যাঁ, তাহলে বইটা এখানে কর্ম। হ্যাঁ, এবারে কর্মবাচ্যে যদি পরিবর্তন করি, তাহলে হচ্ছে বইটা রামের দ্বারা পঠিত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবারে ভাববাচ্যে যদি করি আমি, হ্যাঁ, রামের দ্বারা বইটি পড়ার কাজটি হচ্ছে। হ্যাঁ। না, এটা ভাববাচ্যে বাংলায় এরকম প্রয়োগ করতে হবে, কিন্তু ভাববাচ্য তো হলো না। আচ্ছা, ঠিক আছে? ভাববাচ্য এটা কি বাচ্য হলো তাহলে? এটা বাংলায় এবার এরকম কি বাচ্য সেরকম বলা যাবে না। আপনি যদি বলেন, আপনি কি বাক্যটা বললেন বলুন, শেষ বাক্যটা। রামের দ্বারা বইটি পড়ার কাজ হচ্ছে। বইটি পড়ার কাজ, তো এটা অনেকটা বড় হয়ে গেল। তো কাজ হচ্ছে, এখানেও কিন্তু কর্ম চলে এলো। কি হচ্ছে? কাজ। কাজটা কর্ম। ঠিক আছে? বইটি পড়ার কাজ হচ্ছে, তো এখানে হুম। কি হচ্ছে? কাজ হচ্ছে, তাহলে সেই কাজটা কর্ম হয়ে গেল। কিন্তু এখানে মানে ভাববাচ্য হলো না, এটা কর্মবাচ্যই হয়ে গেল। আচ্ছা, এই ঠিক বুঝতে আছে। পারছি। হুম। কর্ম থাকলে কর্মবাচ্যই হবে, কর্ম না থাকলে তখনই ভাববাচ্য হবে। ঠিক আছে? তাহলে এই Yes, গেল sir. আমাদের তিনটে বাচ্য: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর ভাববাচ্য। ঠিক আছে? তো ভাববাচ্যের কয়েকটা বাক্য আমি ধরছি সকলকে। বাচ্য পরিবর্তন কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। আচ্ছা, প্রথমে বলবেন অন্তলিকা মহোদয়া।
হবে এটা বলুন। वयं प्रत्यहं विद्यालयात् आगच्छामः। হ্যাঁ, এটা এটা পরিবর্তন করলে কি হবে? ভাববাচ্চা স্যার। হ্যাঁ, ভাববাচ্ছি হবে এটা, যেহেতু কর্ম নেই এখানে। হুম, তো এখানে বয়ম अस्माभिः হুম, अस्माभिः आगम्यते। বাকিগুলো अस्माभिः आगम्यते। আর বাকিগুলো কিছু হবে না? তো প্রত্যেহম এখানে বিদ্যালয়তে গুলো কি যাবে? এখানে স্যার কর্ম হবে না। না, তাহলে বাক্যটা কি হবে? টোটাল যে আমি ভাববাচ্ছি আমাদের কি দ্বারা বাক্যটা আশা লিখবো? হচ্ছে, আমাদের দ্বারা আশা না, হচ্ছে। আপনি সংস্কৃত পুরোটা বলুন। পুরোটা কি লিখবো? অস্মাভিহি লিখেছি আমি, তারপর কি লিখবো? अस्माभिः आगम्यते ব্যাস। आगम्यते। আর কিছু হবে না? প্রত্যেহম বিদ্যালয়তে এগুলো কোনো বসবে না? না স্যার, কারণ ভাববাচ্চা কর্ম। এগুলো তো বসবে। বসবে তো অবশ্যই, হুম, বসবে তো অবশ্যই। এগুলো বাদ দিয়ে দিলে কি হবে? তাহলে বাক্যের মানেই তো থাকছে না। চেঞ্জ হয়ে গেল তো মিনিংটা। ঠিক আছে, এইগুলোর কোনো চেঞ্জ হবে না, এইটুকু আমি বলেছিলাম। এগুলো তো বাক্যে তো থাকবেই, না হলে তো আপনি ভাববাচ্চে তো আপনার বাক্যের অর্থ তো চেঞ্জ করতে পারবেন না আপনি। জাস্ট ওখানে বাচ্চটা চেঞ্জ করা হচ্ছে। প্রত্যেহম বিদ্যালয়, তাহলে তো প্রতিদিন বিদ্যালয় থেকে এই অর্থটা তো বোঝাই যাচ্ছে না। আসমামি আগম্যতে এইটুকুই, তাই না? থাকবে ওগুলো, ওগুলোর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আসমাভি প্রত্যেহম বিদ্যালয়াৎ বিদ্যালয়াৎ আগম্যতে। আগম্যতে। ঠিক আছে। আচ্ছা, এরপর বলবেন অরূপ মহোদয়। রামः अद्य पठति। রামः অদ্য পঠতি। আচ্ছা, এটাকে চেঞ্জ করলে কি হবে? চেঞ্জ করলে হবে রামः पठति। হুম হুম। না, রামः ভাববাচ্চের अद्य पठति। বৈশিষ্ট্য কি বললাম? হ্যাঁ। কর্তায় কোন বিভক্তি হয়? কর্তায় হয়, দাঁড়ান বলছি স্যার। কর্তায় হয়, কর্তায় তৃতীয়া হয়। হ্যাঁ, তৃতীয়া। তাহলে রামহটা কি হয়ে যাবে? রামহটা হয়ে যাবে রামः রামৌ রামা রামেণ, তাই তো? রামः রামৌ রামেণ। আচ্ছা, রামেণ अद्य पठति। হ্যাঁ, আর এটা পরিবর্তন হবে তো? ক্রিয়াপদটার কি পরিবর্তন হবে? মূল ধাতুর সঙ্গে অন্তঃস্থ যুক্ত হবে, আর ইয় যোগ হবে, আত্মনেপদী ইয় যোগ হ্যাঁ, আত্মনেপদী হবে। হ্যাঁ। তাহলে মূল ধাতু কি? পট, তার সঙ্গে ইয় যোগ হলে পঠ্য, আর আত্মনেপদে হলে সব মিস করে পঠ্যতে। যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পঠ্যতে। ঠিক ঠিক আছে, আছে, ওকে, ওকে স্যার। ঠিক আছে। তারপর अद्य पठति। রামः অদ্য পঠতি, রামেণ অদ্য পঠ্যতে। তারপর চুমকি মহোদয়া। অধ্যাপিকে গ্রন্থাগারে পঠ্যতঃ। হ্যাঁ? অধ্যাপিকে
অধ্যাপিকে গ্রন্থাগারে হ্যাঁ, পঠ্যতঃ পঠ্য হবে না কি হবে? পঠ না হবে। পঠতঃ পঠতঃ হ্যাঁ, পঠতঃ তারপর আর এটা হবে অধ্যাপিকাভ্যাম অধ্যাপিকাভ্যাম গ্রন্থাগারে পঠ্যতে। গ্রন্থাগারে পঠ্যতে। ঠিক আছে। তারপর বলছেন দেবদীপ মহোদয়। হ্যাঁ স্যার। কি হবে এটা? স্যার জনকः জনকः প্রত্যহং হ্যাঁ, জনকः প্রত্যহং সকালে স্যার প্রাতঃ প্রাতঃ। প্রাতঃটা হচ্ছে সে অব্যয় অব্যয়, ঠিক আছে, অব্যয়, তাই কোনো চেঞ্জ হবে না। প্রাতে এরকম কিছু হবে না, প্রাতঃ। বাজার থেকে মানে বিপিনাথ হ্যাঁ, বাজার স্যার বিপিন মানে তো বাজার হয় না বিপণী। বিপণী বিপণী শব্দ ইকারান্ত। স্যার মানে তো স্যার হট্ট মানে তাহলে হ্যাঁ, হট্টা বলে ধরে। স্যার হঠাৎ হ্যাঁ, হঠাৎ। ফেরে না আগচ্ছতি না, ফেরা। ফেরা অর্থে হচ্ছে আগচ্ছতি হয় না, তার সঙ্গে প্রতি যোগ করতে হয়, প্রত্যাগমন করা। তাহলে আগচ্ছতির সঙ্গে প্রতি প্লাস আগচ্ছতি কি হবে? প্রত্যাগচ্ছতি। প্রত্যাগচ্ছতি প্রত্যাগচ্ছতি ফেরা অর্থে প্রত্যাগমন করা। তাহলে এর পরিবর্তন করলে কি হবে? তাহলে তাহলে জনকেন জনকেন প্রত্যহং সহম প্রাতঃ প্রাতঃ হঠাৎ তৎ প্রত্যাগম্যতে হ্যাঁ, প্রত্যাগম্যতে। ঠিক আছে, ওকে। তারপর নির্মল মহোদয়। হ্যাঁ স্যার। क्या बेटा? वयं हाँ मन्दिरे हाँ मन्दिरे अर्चति अर्चन्ति বয়ম আছে। सॉरी अर्चामि हाँ ठीक है सर एक मिनट सर अर्चामः वयं मन्दिरे अर्चामः হ্যাঁ, চেঞ্জ করলে কি হবে? तो सर वयं वयम् वयम् सर अस्मान् सर अस्माभिः 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 हाँ अस्माभिः अस्माभिः हाँ। अस्माभिः हाँ, हाँ मन्दिरे अर्चते अर्चयते अर्चयते ना और चियाते अर्चते अर्चते और रेफ चॉइस जफला पड़ेगा, ठीक है? यस सर थैंक यू ओके ओके। তারপর প্রিয়াঙ্কা মহোদয়া। আচ্ছা
আচ্ছা, মোটার সংস্কৃত কি পিনো? পিনাহ স্থূলাহ যা বলতে পারেন। আ- আচ্ছা, পীনः নরः পিনাহ নরহ রোজ, প্রত্যহ হম প্রত্যহম খায়, খাদতি। খাদতি। হুম চেঞ্জ করলে কি হবে? হুম এটার হচ্ছে কর্তায় তৃতীয়া, পীনः নরেন। পিনাহ নয়, না নয়, পিনটা হচ্ছে নরের বিশেষণ। হ্যাঁ, ওই জন্য নরেন, পিনটা পিনই রাখলাম, না, হবে না, না। বিশেষ বিশেষণ সবসময় এক বিভক্তিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিশেষ্যের যেমন এটাতেও চেঞ্জ তৃতীয়া হবে, হবে। হ্যাঁ একদম, বিশেষ্যের যেমন চেঞ্জ হবে বিশেষণেরও সেই রকম করে চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে পিনে না, হ্যাঁ এটা আমাদের শেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা পিনে না নরেন নরেন, প্রত্যহম হ্যাঁ সত্যম খাদ্যতে। খাদ্যতে। হ্যাঁ। তো এখানে কি বিষয়টা হলো, দুটি জিনিস হয়, বিশেষ্য আর বিশেষণ, ঠিক আছে? এই যেমন দুটোই। হ্যাঁ, সুন্দরঃ বালকঃ গচ্ছতি, হুম আমরা যদি বাক্য বলি সুন্দর বালকটি যাচ্ছে, তাহলে বালকঃ এটা বিশেষ্য, তাকে বিশেষিত করছে সুন্দর পদটি, এই সুন্দর পদটি হচ্ছে বিশেষণ, তাই তো? হুম হ্যাঁ, যদি আমি পড়ে দিই বালকৌ, তাহলে ওটাও হয়ে যাবে সুন্দরৌ, সুন্দরও। ঠিক আছে? তো হ্যাঁ, বিশেষ্যের যে বচন, যে লিঙ্গ, যে বিভক্তি, বিশেষণেরও সেই বচন, সেই লিঙ্গ, সেই বিভক্তি হয়, একই রূপ হবে। হ্যাঁ, একদম। যদি বুঝতে বলি আমি পেরেছি। ফলম, ফলম অস্তি, সুন্দর ফলটি আছে, তাহলে কি হবে? সুন্দর ফলটি আছে। আচ্ছা, সুন্দরম ফলম অস্তি হয়ে যাবে কিন্তু তখন, সু- যেহেতু ফলমটা সুতরাং বিশেষণ। ফলম अस्ति। হ্যাঁ, হ্যাঁ যেহেতু ফলমটা হ্যাঁ বিশেষ্য, তাই তাকে হ্যাঁ অনুসরণ করে সুন্দরটাও কিন্তু নপুংসক লিঙ্গে হয়ে যাবে, হ্যাঁ, সুন্দরম সুন্দর ফলম। ফলম अस्ति। যদি বালক করি সুন্দরহ বালকহ, সুন্দরः বালকः। হ্যাঁ, এইরকম করে হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, হুম তারপর নেক্সট রামতনু মহোদয়। কি হবে এটা? রামতনু মহোদয়, আচ্ছা, ঠিক আছে। তারপর সাধন কুমার মহোদয় বলুন। হ্যাঁ স্যার, স্যার একটু স্ক্রিপ্টটা বাড়িয়ে দেবেন, স্ক্রিপ্টের সাইজটা একটু প্রবলেম আচ্ছা, আছে। ওকে, বাড়িয়ে দিচ্ছি আমি, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। শিশুগুলি স্যার একটুখানি বলে দিন তো, মাঝখানে আপনার ওই ইয়েটা রয়েছে। শিশুগুলি বিকেলে খেলে, আচ্ছা, বিকালে বা বিকেলে খেলে। স্যার শিশুগুলি শিশুহা হবে? না, শিশু শব্দ উকারান্ত, তাহলে আচ্ছা, উকারান্ত হয় সাধুহু, সাধু, সাধবহ। সাধু। এটা কি স্যার শিশুবহ হবে? হ্যাঁ, শিশাবহ, শিশাবহ। আচ্ছা শিশাবহ, স্যার, শিশুহু, শিশাবহ। বিকেল এটা স্যার কি হবে? বিকেলে হচ্ছে অপরাহ্নে, আচ্ছা, ঠিক আছে। শিশাবহ অপরাহ্নে হ্যাঁ, ক্রীড়ন্তি। ক্রীড়ন্তি, ক্রীড়ন্তি হলো এবারে স্যার
ভাব বাচ্চে হবে ভাব বাচ্চা কি হবে? শিশুভ্রাম হবে স্যার। এটা না, এটা কোন বচন আছে সীসাবহটা? শিশাবহ আপনার বহু বচনে আছে। তাহলে তৃতীয়ার বহু বচনে কিরকম হয়? ওই শিশই শিশাই না, শিশাবহই ওটা বহই হবে স্যার। না, ওটা হবে শিশু ভিহি। শিশু ভি আছে। শিশু ভিহি, ঠিক আছে। হুম। শুধুমাত্র শিশু শিশু অকারান্তের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ওই রামহটা রামইহি হয়, ঠিক আছে। হুম হুম বাকি যে কোনো শব্দের ক্ষেত্রে যে প্রাতিপদিকটা তার সঙ্গে ভিহি হয়ে যায় খালি, আচ্ছা মানে তৃতীয়ার বহু বচনে বালিকা থাকলে বালিকা ভিহি, ঠিক আছে। মতি মতি ভিহি, সাধু সাধু ভিহি, নদী নদী ভিহি, আচ্ছা আচ্ছা তৃতীয়ার বহু বচনটা ভিহি হয়ে যায় খালি। হুম খালি অকারান্তের ক্ষেত্রে রামইহি ঐকার হয়ে যায়। হুম ওকে, শিশু ভিহি। শিশুবিহি অপরাহ্নে হ্যাঁ, ক্রীডতে। হ্যাঁ, ক্রীডতে। হ্যাঁ স্যার। তাই যখন তাই। হুম ওকে, ঠিক আছে। খুবই অপরাহ্নে ক্রীডতে। থ্যাংক ইউ স্যার। তারপর শাকিলা খাতুন মহোদয়া। হ্যাঁ স্যার। ওকে, কি হবে? স্যার ভক্তেরা এটা ভক্তা। ভক্তাহা। হ্যাঁ স্যার, এই শব্দটা ভক্তা। হ্যাঁ, প্রত্যহ হ্যাঁ, প্রত্যহম। সায়ং প্রত্যহং সায়ং কালে সায়ংকালে। সেবন্তি। সেবন্তি নয়, সেব ধাতু হচ্ছে আত্মনেপদী। আচ্ছা, তাহলে কি হবে? আত্মনেপদী হলে সে বন্তে হবে, ঠিক আছে। সেবন্তে। সে বন্তে। তাহলে এটাকে যদি চেঞ্জ করা হয় কি হবে? এটা হচ্ছে যে নারাইহি, মানে ভক্তা, ভক্তা বিহি, ভক্তা ভি। না, ভক্তাভি হবে না, এটা ভক্তা শব্দ অকারান্ত। শুধুমাত্র অকারান্তের ক্ষেত্রে কি হয় বলছিলাম? নরৈহি। হ্যাঁ, নরৈহি। তাহলে কি হবে? ভক্তৈহি। ভক্তৈহি। হ্যাঁ, ভক্তৈহি। ভক্তৈহি প্রত্যহং হ্যাঁ, প্রত্যহং সায়ংকালে সায়ংকালে। সেব্যান্তে। সেব্যন্তে হবে না। ভাববাচ্যের ক্ষেত্রে কি বলা হলো? সবসময় প্রথম পুরুষের এক বচন হবে, সব সময় যে কোনো বাক্যেতে ক্রিয়াপদে প্রথম পুরুষের এক বচন হবে। তাহলে সেব্যতে হবে। সেব্যাতে। ওকে, তারপর সঙ্গীতা বিশ্বাস মহোদয়া। হ্যাঁ স্যার। হুম, কি হবে? স্যার ব্রাহ্মণাহ গঙ্গা তীরে হ্যাঁ, যজ্ঞ করছে, ওটাকে কি বলবো? হ্যাঁ,
ইয়জ ধাতু। স্যার যজন্তি হবে। হ্যাঁ, যজন্তি। ব্রাহ্মণাঃ গঙ্গা তীরে যজন্তি। হ্যাঁ, চেঞ্জ করলে কি হবে? করলে এটা হবে ব্রাহ্মণাহই যজ্যতে। ব্রাহ্মণৈহি। গঙ্গা তীরে ব্রাহ্মণৈহি গঙ্গা তীরে যজ্যতে। হ্যাঁ, গঙ্গা তীরে সজ্জাতে হয় না, এখানে যজ্ঞাতে। রূপটা আলাদা হয়ে যায়, এখানে ইজ্জাতে এরকম হয়, ঠিক আছে? একটু ব্যতিক্রম এটা আছে, ইজ্জাতে। ইজ্জাতে। ইয়াজদের ক্ষেত্রে ইজ্জাতে এরকম হয়ে যায়, সম্প্রসারণ হয়ে যায়। তারপর তথাগত মহোদয়। স্যার কি হবে? তোমরাটা তো ইউয়ং, দুই রাতে হচ্ছে রাতেটা কি হবে? রাতে হচ্ছে নিশা শব্দ হতে পারে। নিশীথে। না, নিশীথ শব্দ হয় না, নিশা শব্দ হয়, নিশা আকারান্ত। তো তার এবার এটা যেহেতু অধিকরণ রাতে, তাহলে নিশা শব্দের কি হবে? সপ্তমীর এক বচন। বালিকা শব্দের মতো, লতা শব্দের মতো। মনে পড়ছে না। নিশায়াম। নিশায়াম, হ্যাঁ, নিশায়াম। আমাদের বাড়ি থেকে আমাদেরটা কি করে বলবো? অস্মাকম বা হ্যাঁ, অস্মাকম হবে, ঠিক আছে? अस्माकम। अच्छा, अस्माकम गृहात। গাড়ি করে। এটা কোন কারক হবে? গাড়ি করে। গাড়ি করে হচ্ছে করণ হবে। করণ হবে। গাড়ি হচ্ছে ইয়ানা। ইয়ানেনা। ইয়ানেনা। গচ্ছথ। গচ্ছথ, ঠিক আছে। তাহলে ইউজমটা হয়ে যাবে, বলছি এক সেকেন্ড, युष्माभिः। निशायाम निशायाम अस्माकं गृहात्। अस्माकं गृहात् গম্যথে। কি হবে বলুন আপনি। গম্যথে হবে। গম্যথে কেন হবে? ও না না, সরি, ওটা এক বচন হবে তো। গম্যতে। হ্যাঁ, গম্যতে সবসময় প্রথম পুরুষের এক বচন, ভাববাচ্য মানে। গম্যতে, ঠিক আছে। এই হলো ভাববাচ্য, সকলের হয়ে গেছে। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি আমি। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, তো আজকে এখন সেই বাক্যগুলি আমরা যে করেছিলাম কয়েকটা, একটা কি দুটো না তিনটে, সেইগুলি আবার আজকে করব তারপর থেকে। তো 1 আর 2টা হয়েছিল আমাদের, ঠিক আছে, 1 আর 2টা হয়েছিল। দ্বিতীয়া আর তৃতীয়া দিয়ে যে বাক্যগুলি সেগুলো হয়েছিল রামঃ লিখতি মন্ত্রম আর রামঃ লিখতি কলমেন, এইগুলি হয়েছিল, ঠিক আছে। 3 নম্বর থেকে আজকে করব। 3 নম্বর থেকে তাহলে কি আছে? রামঃ দদাতি নরায়। স্যার একটা কথা বলি, হ্যাঁ, নত্য সত্য এগুলো একটু যদি করিয়ে দেন, কারণ কি অনেক কখনো এই নটা মূর্ধন্য ন হচ্ছে, কখনো দন্ত ন হচ্ছে। আচ্ছা আচ্ছা, নত্য বিধান হ্যাঁ সত্য বিধান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা আচ্ছা, বুঝতে খুব ঠিক আছে, অসুবিধা হচ্ছে। নত্য বিধানটা আমি পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পরের ক্লাসে আমি করিয়ে দেবো নত্য বিধান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে 3 নম্বর বাক্য কি আছে? রামঃ দদাতি নরায়। রামঃ দদাতি নরায়। তাহলে এই বাক্যটিকে দুটো ফেজে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বোল্ড করা যে জায়গাটা আছে নরায়, আর একটা হচ্ছে রামঃ দদাতি, ঠিক আছে। এইরকমই আমরা করছিলাম, বোল্ড করা জায়গাটা সেটা প্রত্যেকের সঙ্গে যুক্ত হচ্ছিল। তো রামঃ দদাতি এটা একটা ফেজ, নরায় এটা একটা ফেজ। তো নরায়টাকে প্রথমে কি করতে হবে? তার বাকি দুটি বচনকে স্মরণ করে নিতে হবে। নরায়টা হচ্ছে চতুর্থীর এক বচন, তাই তো? তাহলে তার দ্বিবচন বহুবচনে কি হবে? নরাভ্যাম নরেভ্যঃ। হ্যাঁ, নরায় নরাভ্যাম নরেভ্যঃ। তাহলে 3টে জিনিস আমরা পেয়ে গেলাম, নরায় নরাভ্যাম নরেভ্যঃ। তাহলে এই 3টে প্রত্যেকটি বাক্যের সঙ্গে যুক্ত হবে। তাহলে বাক্য কি আছে? রামঃ দদাতি, ঠিক আছে। বাক্য আছে রামঃ দদাতি। এটা এক বচন দিয়ে বাক্য আছে রামঃ দদাতি। দ্বিবচন দিয়ে কি হবে? রামৌ দদাতি। তার হচ্ছে একটু বিশেষ রূপ এই ধাতুটা, ওই জন্য দেখুন বাঁ দিকে দেয়া আছে 2 নম্বরে দা ধাতু টু গিভ লেখা আছে, সেখানে দেখুন রূপটা একটু বিশেষ, দদাতি দত্তঃ দদতি। আমরা সাধারণ কি জানি? লিখতি লিখতঃ লিখন্তি, এরকম হয় তো। তাহলে দদাতি দদতঃ এরকম কি যেন হওয়া উচিত, দদন্তি। কিন্তু এখানে হচ্ছে কি দদাতি এক বচনে, দ্বিবচনে দত্তঃ, দদতঃ কিন্তু নয়, দত্তঃ। বহুবচনে দদতি, দদাতি দত্তঃ দদতি, ঠিক আছে। তাহলে রামঃ দদাতি, রামৌ কি হবে? দত্তঃ। হ্যাঁ, দত্তঃ। রামৌ দত্তঃ, রামাহ দদতি। দদতি, দদাতি নয় দদতি, ঠিক আছে। তাহলে রামঃ দদাতি, রামৌ দত্তঃ, রামাহ দদতি। তাহলে এটা হচ্ছে 3টে বাক্য পাওয়া গেল। তো এই 3টি বাক্যের সঙ্গে ওই নরায় নরাভ্যাম নরেভ্যঃ গুলো এক এক করে যোগ হবে। তো 3 তিরিককে 9টি বাক্য পাওয়া যাবে। তাহলে কিরকম 9টি বাক্য সেটি আমি প্রথমে বলে নিচ্ছি, ভালো করে শুনবেন। রামঃ দদাতি নরায়, রামঃ দদাতি নরাভ্যাম, রামঃ দদাতি নরেভ্যঃ। রামৌ দত্তঃ নরায়, রামৌ দত্তঃ নরাভ্যাম, রামৌ দত্তঃ নরেভ্যঃ। রামাহ দদতি নরায়, রামাহ দদতি নরাভ্যাম, রামাহ দদতি নরেভ্যঃ। এই হচ্ছে 9টা বাক্য। বোঝা গেছে? আগের মতোই সেম। ইয়েস স্যার। তাহলে কে বলবেন? একটুখানি বুঝিয়ে দিন না, একটু নেটওয়ার্কটা আমার প্রবলেম ছিল, আচ্ছা শুনতে পাইনি অনেকগুলো কথা। আচ্ছা, তো আপনি আগের ক্লাসগুলোতে ছিলেন এইগুলো যখন হ্যাঁ করানো হ্যাঁ হয়েছে, তো স্যার ওই ছিলাম। রকমই সেম, ঠিক আছে। আগের ক্লাসে কি করানো হচ্ছিল? রামঃ, যখন এর আগের বাক্যটাই কি আছে? রামঃ লিখতি কলমেন। হুম তো এখানে কি হচ্ছিল? রামঃ লিখতির এক বচন দিয়ে আছে, এরকম টোটাল 3টি বাক্য সম্ভব। রামঃ লিখতি এক বচন দিয়ে, হুম হুম রামৌ হুম লিখতঃ দ্বিবচন দিয়ে, রামাহ লিখন্তি বহুবচন দিয়ে। হ্যাঁ আর স্যার। এই
আর একটা যে কলমেনা শব্দটা কালো করে আছে, বোল্ড করা আছে, সেটার তিনটি বচন সম্ভব, কলমেনা, কলমাভ্যম, কলমৈহি, তাই তো? তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যোগ করছিলাম। সেরকম এখানেও রামহ দদাতি, এটা একটা বাক্যটা, এটা তাহলে এটা এক বচন দিয়ে বাক্য আছে রামহ দদাতি, এর দ্বিবচন দিয়ে হবে রামৌ দত্তহ। দদাতি ধাতুটা হচ্ছে একটু রূপ আলাদা হয়, তার জন্য বাঁদিকে রূপটা দেয়া আছে দদাতি দত্তহ দদতি, এরকম রূপ হয়, ঠিক আছে? এক বচনে দদাতি, দ্বিবচনে দত্তহ, বহুবচনে দদতি। তো রামহ দদাতি, রামৌ দত্তহ, রামাহ দদতি, এই তিনটি বাক্য। আর তিনটি শব্দ কি কি? নরায় আছে, তার দুটি বচন আর কি কি হবে? নরায়, নরাভ্যাম, নরেভ্যঃ, চতুর্থীতে, ঠিক আছে? নরায়, নরাভ্যাম, নরেভ্যঃ। তাহলে রামহ দদতি এই বাক্যের সঙ্গে একবার নরায় যুক্ত হবে, একবার নরাভ্যাম যুক্ত হবে, একবার নরেভ্য যুক্ত হবে, ফলে তিনটি বাক্য পাওয়া যাবে। এরকম রামৌ দত্তহ এই দ্বিবচনাত্মক বাক্যের সঙ্গে একবার নরায় যুক্ত হবে, একবার নরাভ্যাম যুক্ত হবে, একবার নরেভ্য যুক্ত হবে। টোটাল 6টি বাক্য। তাতে স্যার মানে ওই এর যে মানে বাক্যের মানেটার কি ডিফারেন্সটা হচ্ছে স্যার, ওইটা আমি বুঝতে পারছি না। বাক্যের মানে তো ডিফারেন্স হবে, প্রত্যেকটা জায়গাতেই ডিফারেন্স হবে। যেখানে নরায় আছে সেখানে একজন রামকে দিচ্ছে, এরকম মানে হবে। যেখানে নরাভ্যাম হবে সেখানে দুজন মানুষকে দিচ্ছে, এরকম মানে হবে। ধরুন রামহ দদাতি নরায়, এই বাক্যের মানে কি? রাম একজন মানুষকে দিচ্ছে। আচ্ছা। রামহ দদাতি নরাভ্যাম, এর মানে কি হবে? একজন রাম দুজন মানুষকে দিচ্ছে। রামহ দদাতি নরেভ্যঃ, এর মানে কি হবে? একজন রাম অনেকজন মানুষকে দিচ্ছে। আচ্ছা, এইরকম করে হবে বাক্যের মানে। ঠিক আছে, থ্যাংক ইউ। কে বলবেন? আচ্ছা, নির্মল মহোদয় বলুন। রামः দদাতি নরায়, রামः দদাতি নরাভ্যাম, রামः দদাতি নরভ্যः, রামৌ দত্তः নরায়, রামৌ দত্তः নরাভ্যাম, রামৌ দত্তः নরভ্যः, রামः দদতি নরায়, নরায়, হ্যাঁ, রামः দদতি নরাভ্যাম, রামः দদতি নরেভ্যঃ। ঠিক আছে। আর কে বলবেন? স্যার আমি বলি। বলুন। রামः দদাতি নরায়, রামः দদাতি নরাভ্যাম, রামः দদাতি নরেভ্যঃ, রামৌ দত্তः নরায়, রামৌ দত্তः নরাভ্যাম, রামৌ দত্তः নরেভ্যঃ, রামः দদতি নরায়, রামः দদতি নরাভ্যাম, রামः দদতি নরেভ্যঃ। ঠিক আছে। তারপর বলুন অরূপ মহোদয় বলুন। রামः দদাতি নরায়, রামः দদাতি নরভ্যম, রামः দদাতি নরভ্যः, রামৌ দত্তः নরায়, রামৌ দত্তः নরভ্যম, রামৌ দত্তः নরভ্যः, রামः দদাতি নরায়, রামः দদাতি নরভ্যম, রামः দদতি নরভ্যঃ। ঠিক আছে। তারপর কে বলবেন? আর কে বলবেন? হ্যাঁ বলুন তথাগত মহোদয়। রামः দদাতি নরায়, রামः দদাতি নরাভ্যাম, রামः দদাতি নরেভ্যঃ, রামৌ দত্তः নরায়, রামৌ দত্তः নরাভ্যাম, রামৌ দত্তः নরেভ্যঃ,
रामः ददति नराय, रामः ददति नराभ्याम, रामः ददति नरेभ्य। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই বাক্যটা গেল। তাহলে এই বাক্যের মানেগুলি কি কি হলো? যদি বলা হয় রামৌ দত্তঃ নরায়, এর মানে কি হবে? দুজন রাম একজন মানুষকে দিচ্ছে। হ্যাঁ, বললেন তো স্যার, দুজন রাম একজন মানুষকে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। রামৌ দত্তঃ নরাভ্যাম করলে দুজন রাম দুজন মানুষকে দিচ্ছে। তো এরকম করে অর্থগুলি হবে। রামাহা দদতি নরায় মানে অনেকজন রাম বা রামেরা মানুষকে একজন দিচ্ছে, নরদের দিচ্ছে। একজন মানুষকে দিচ্ছে। ঠিক আছে, এরকম করে মানেগুলি হবে। তারপরে বাক্য 4 নম্বর বাক্য, রামঃ আদদাতি নরাত। রামঃ আদদাতি নরাত। দদাতি মানে দেওয়া, আদদাতি মানে নেওয়া, বিপরীত অর্থ। ঠিক আছে, দদাতি মানে দেওয়া, আদদাতি মানে নেওয়া, টেকিং। ইংলিশ মানেগুলো দেওয়া আছে দেখবেন বাক্যের। তাহলে এখানেও রামঃ আদদাতি নরাত। তাহলে এখানে হাইলাইটেড বা বোল্ড করা অংশটা হচ্ছে নরাত। তার বচন কি কি হবে, মানে তার রূপ কি কি হবে? নরাত, নরাত, নরাভ্যাম, নরেভ্যঃ। নরাত, নরাভ্যাম, নরেভ্য। এটা পেয়ে গেলাম আমরা। আর রামঃ আদদাতি, এটা এক বচনাত্মক রূপ। রামৌ কি এটা কি হবে? আদত্তঃ হবে? হ্যাঁ, আদত্তঃ। আদত্ত, সেম সেম, আদত্ত হয়ে যাবে। দদাতিটা আছে খালি আ উপসর্গ যোগ হয়েছে, বাকিটা একই হবে। ঠিক আছে, তাহলে রামৌ আদত্তঃ আর রামাহা আদদতি। ঠিক আছে, তাহলে বাক্যগুলি কি হবে কে বলবেন? বলুন, বলুন নির্মল মহোদয় প্রথমে। স্যার, রামः আদদতি নরাত, রামः আদদতি নরাভ্যাম, রামः আদদতি নরেভ্যः, রামৌ আদত্তः নরাত, রামৌ আদত্তः নরাভ্যাম, রামৌ আদত্তः নরেভ্যः, রামः আদদতি নরাত, রামः আদদতি নরাভ্যাম, রামः আদদতি নরেভ্যः। ঠিক আছে, তারপর অন্তলিকা মহোদয়া বলুন। रामः आददाति नरात्, रामः आददाति नरव्यं, रामः आददाति नरेभ्यः, रामौ आदत्य नरात्, रामौ आदत्य नरव्यं, रामौ आदत्य नरेभ्यः, रामः आददति नरात्, रामः आददति नरव्यं, रामः आददति नरेभ्यः। ঠিক আছে, তারপর চুমকি মহোদয়া। রামः আদদাতি নরাৎ, রামः আদদাতি নরাভ্যাম, রামः আদদাতি নরেভ্যः, রামো আদত্তः নরাৎ, রামো আদত্তः নরেভ্যাম, রামো আদত্তः নরেভ্যः, রামः আদদতি নরাৎ, রামः আদদতি নরেভ্যাম, রামः আদদতি নরেভ্যः। ঠিক আছে, আর কেউ বলতে চায়? যারা বলেন বলবো স্যার। হ্যাঁ বলুন, বলুন, আপনি বলুন, সাধন মহোদয় বলুন। স্যার, রামः आददाति नरात्, रामः आददाति नरभ्यां, रामः आददाति नरभ्य, रामो आदत्तः नरात्, रामो आदत्तः नरभ्यां, रामो आदत्तः नरभ्य, रामः आददाति नरात्, रामः आददाति नरभ्यां, रामः आददाति नरभ्य,
ঠিক আছে, ঠিক আছে। তাহলে এর মানেটা কি হলো? রামহ আদদাতি নরাত মানে একজন রাম একজন মানুষের থেকে নিচ্ছে। হ্যাঁ, রামহ আদদাতি নরাভ্যাম মানে মানে একজন রাম দুজন দুজন মানুষের দুজন থেকে নিচ্ছে। নরের কাছে, হ্যাঁ, দুজন মানুষের কাছে নিচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে নরাতটা হচ্ছে অপাদান, লেখা আছে দেখুন, অপাদান হুম, মানুষের থেকে নিচ্ছে। হুম, থেকে অর্থটা আছে বিভাগ হচ্ছে একটা মানে যে জিনিসটা নিচ্ছে সেই হুম, জিনিসটার সাথে মানুষের বিভাগ হচ্ছে, তাই নটটা এখানে অপাদান। হুম, ঠিক আছে। এবার 5 হুম, নম্বর বাক্য। 5 নম্বর বাক্য কি আছে দেখুন, রামः লেখনম করোতি মন্ত্রস্য। রামः লেখনম করোতি মন্ত্রস্য। এখানেও দুটি ফেজে প্রথমে আমাকে ভাগ করতে হবে। একটি হচ্ছে মন্ত্রস্য, বোল্ড করা যেটা যে অংশটা আছে কালো, মন্ত্রস্য। তাহলে মন্ত্রস্য আছে ষষ্ঠীতে, তাই তো? ষষ্ঠী বিভক্তি লেখাই আছে দেখুন বাঁদিকে ষষ্ঠী বলে। তাহলে ষষ্ঠী বিভক্তি 5 নম্বর বাক্য। মন্ত্রস্য তাহলে কি কি রূপ হবে? মন্ত্রস্য মন্ত্রয়ः মন্ত্রাণাম মন্ত্রাণাম। মন্ত্রাণাম। মন্ত্রাণাম হ্যাঁ, মন্ত্রস্য মন্ত্রয়োঃ মন্ত্রাণাম হলো। প্রথম ফেজটা কি আছে? রামः লেখনম করোতি। রামः লেখনম করোতি। আগের গুলোতে রামः লিখতি, রামः দদাতি এরকম ছিল। এখানটায় জাস্ট ক্রি ধাতু দিয়ে আছে, রামः লেখনম করোতি। এটা এক বচন দিয়ে আছে, রামः লেখনম করোতি। রামৌ করলে কি হবে? রামৌ লেখনম, ক্রি ধাতুর রূপটা একটু আলাদা, তাই জন্য 3 নম্বর দেখুন ক্রি ধাতুর রূপটা দেওয়া আছে বাঁ দিকে। তাহলে ক্রি ধাতুর রূপ কিরকম? করোতি কুরুতাহা কুরবন্তি। করোতি কুরুতাহা কুরবন্তি। ঠিক আছে? তাহলে রামः করোতি, রামৌ কুরুতাহা, রামাহা কুরবন্তি। তাহলে বাক্যগুলি কি কি হবে? রামः লেখনম করোতি, রামৌ লেখনম কুরুতাহা, রামাহা লেখনম কুরবন্তি। এই তিনটি বাক্যের সঙ্গে মন্ত্রস্য মন্ত্রয়োঃ মন্ত্রাণাম এই তিনটি শব্দ প্রত্যেকের সঙ্গে যুক্ত হবে, তিন ত্রিকে নয়। তাহলে বাক্যগুলি কিরকম হয় আমি একবার বলছি। রামः লেখনম করোতি মন্ত্রস্য, রামः লেখনম করোতি মন্ত্রয়োঃ, রামः লেখনম করোতি মন্ত্রাণাম, রামौ লেখনম কুরুতः মন্ত্রস্য, রামौ লেখনম কুরুতः মন্ত্রয়োঃ, রামौ লেখনম কুরুতः মন্ত্রাণাম, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রস্য, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রাণাম। ঠিক আছে? তো কে বলবেন প্রথমে? যারা বলেননি তারা একটু বলুন, যারা একবারও বলেননি এখনো পর্যন্ত। হ্যাঁ, সঙ্গীতা মহোদয়া বলুন। স্যার আমার একটু কাজ পড়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক স্যার আছে, ঠিক আছে, ওকে। স্যার হোম টাস্কটা একটু যদি গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, হোম টাস্ক গ্রুপে দিয়ে দেবো আমি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন আপনি, সঙ্গীতা মহোদয়া বলুন। হ্যাঁ হ্যাঁ রামः লেখনম করোতি মন্ত্রস্য, রামः লেখনম করোতি কি হবে? মন্ত্রয়োঃ। হ্যাঁ, রামः লেখনম করোতি মন্ত্রাণাম। হ্যাঁ, তারপর এটা হবে রামৌ লেখনম কুরুতः মন্ত্রস্য, রামৌ লেখনম কুরুতः মন্ত্রয়োঃ, রামৌ লেখনম কুরুতः মন্ত্রাণাম, হ্যাঁ, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রস্য, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রাণাম। ঠিক আছে। আর কে বলবেন যারা বলেননি তাদের মধ্যে? যারা একবারও বলেননি, প্রিয়াঙ্কা মহোদয়া। আচ্ছা। রামः লেখनं करोति मन्त्रस्य, रामः लेखनं करोति मन्त्रयोः, रामः लेखनं करोति मन्त्राणां, रामौ लेखनं कुरुतः मन्त्रस्य,
রামः লেখনম কুরুতः রামৌ মন্ত্রয়োः রামৌ রামৌ সরি হ্যাঁ রামৌ লেখনম কুরুতः মন্ত্রয়োः রামৌ লেখনম কুরুতः মন্ত্রাणाम् রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রस्य রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রয়োः রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রাणाम् ঠিক আছে। আর আর কি বলবেন? স্যার স্যার হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার আমার এখানে স্যার খাবার খরচা হবে স্যার বিদ্যা মন্দিরে স্যার আচ্ছা লেট ঠিক করছি আছে স্যার। ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা। আর কে বলবেন? সবার মধ্যে এবার যারা বলেছে তাদের মধ্যেও কে বলবেন? নির্মল মহোদয় বলুন। হ্যাঁ বলুন নির্মল মহোদয়। প্রবলেম হয়েছে তাহলে অন্তলিকা মহোদয়া বলুন আপনি। ঠিক আছে স্যার। শুনতে পাচ্ছেন স্যার? রামः হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন ঠিক আছে। ওকে। নির্মল মহোদয় বলুন। রামः লেখনম করোতি মন্ত্রस्य রামः লেখনম করোতি মন্ত্রয়োः রামः লেখনম করোতি মন্ত্রাণাम् রামৌ লেখনম কুরুতः মন্ত্রस्य রামৌ লেখনম কুরুতः মন্ত্রয়োः রামৌ লেখনম কুরুতः মন্ত্রাণাम् রামः লেখনম কুর্বন্তি মন্ত্রस्य রামः লেখনম মন্ত্রস্য নয়, কুর্বন্তি মন্ত্রস্য। মন্ত্রয়োः মন্ত্রस्य মন্ত্রस्य রামः লেখনম কুর্বন্তি মন্ত্রয়োः রামः লেখনম কুর্বন্তি মন্ত্রাণাम् ঠিক আছে, তারপর বলুন অন্তলিকা মহোদয়া। रामः लेखनं करति मन्त्रस्य रामः लेखनं करति मन्त्रयोः रामः लेखनं करति मन्त्राणां रामौ लेखनं कुरुतः मन्त्रस्य रामौ लेखनं कुरुतः मन्त्रयोः रामौ लेखनं कुरुतः मन्त्राणां रामः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रयोः রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রাণাম। ঠিক আছে, তাহলে আমাদের 5টা বাক্য হলো, বাকিগুলো আমরা করব পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। শুভরাত্রি। 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 প্রণাম স্যার। শুভরাত্রি।